তো আজকে ঈদের মতনই আরেকটা খুশির খবর নিয়ে আসছে। নথি স্বীকারোক্তির পর্যায়ে চলে গেছে। আল্লাহ পাক কয়েকটা জিনিস দিছে। এই ঈদ কিন্তু একটা পরীক্ষা ছিল বিএনপির জন্য, বর্তমান এই সরকারের জন্য বিরাট বড় পরীক্ষা। এই পরীক্ষায় কিন্তু ওনারা ফেল করলো। আর এই ফেলটা করার পিছনে আরেকটা বড় কারণ কি জানেন? ওনাদের যে মিনিস্টার, এই যে যোগাযোগ মিনিস্টার, শুনতে অবিশ্বাস্য লাগছে তাই না? কিন্তু ঠিক এই অসম্ভব কথাটাই এবার বাস্তব করার হুমকি দিয়েছেন কে? দর্শক, এটা কোনো সাধারণ ওয়ার্নিং নয়, সোজা জানিয়ে দিয়েছেন মুছে ফেলা হবে। কিন্তু কেন হঠাৎ এত বড় হুমকি? উনি তো হার মানবে না, উনি হার মানার মানুষ না তো। বীর পুরুষ ভাই, হিরোর মতো দিন যায় কথা থাকে। হ্যাঁ ভাই, দিন যায় কথা থাকে। 24 ওয়ালের মতো, চীনের ওয়ালের মতো দাঁড়ায় গেছে। জুলাই গণ অভ্যুত্থানে জয় তো হইতেই হবে, কেউ আটকাইতে পারবে না, জয় হবেই। আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এবার একদম বিরোধী দল সুলভ কথা বলছেন। পারফেক্ট, সুপার স্মার্ট। জামাত সুলভ কথা, শিবির সুলভ কথা, কোনো নরম কথা নয়। আমরা এটাই চেয়েছিলাম। জনগণের প্রত্যাশা পূরণ করতে পারছেন আমিরে জামাত। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। দর্শক, ভিডিওর শুরুতেই যে ভিডিওগুলোর অংশ বিশেষ আপনারা দেখেছেন, ভিডিওর অংশগুলো দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। দর্শক, তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের এই ভিডিওগুলো দেখতে হবে আপনাদের, তাহলে সবকিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়াই ভিডিওগুলো দেখে আসি। দাঁড়ান, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। অগণতান্ত্রিক সরকার, ইনুস সরকার, এরা গণতন্ত্রের ভিতরে ছিল না, অগণতান্ত্রিক ছিল, জুলুমবাদ ছিল। কিন্তু তাদের আমলেও বুঝছেন, আমরা ঈদ দেখছি। হ্যাঁ, ঈদ ভাগ্যে পড়ছে, 18 মাসের মধ্যে 2টা ঈদ পড়ছে। 2টা ঈদ তো আমরা দেখছি। আর একজন স্বরাষ্ট্র উপদেষ্টা ছিল শিশু সুলভ, এই মহাখালী বাস স্ট্যান্ড কমলাপুরে যায় ঈদের আগে সবাই সঙ্গে কথা বলতেছে। সাংবাদিকরা কিছু জিজ্ঞাসা করলে মিথ্যা বলতো না, যেটা সত্য ওইটাই বলতো। না বলতে পারলে হাইসা উড়াই দিত, অথবা উল্টো একটা প্রশ্ন করতো, হাইসা দিত। একেবারে মিথ্যাবাদী বলা যাবে না। আবার এটাও সত্য, আমরা অগণতান্ত্রিক সরকারের আমলে যেভাবে সবাই দেশে যাইতে পারছি, অথবা এই যে সামনে নির্বাচন গেল না 1 মাস আগে, এই নির্বাচন যাত্রাটাও তো আপনারা দেখছেন কিভাবে মানুষ গেছে গান গাইতে গাইতে। কত মানুষ গেছে, এবার ঈদে যত মানুষ গেছে ওর কাছাকাছি মানুষ তো ভাই ওই ভোট দিবার জন্য গেছে। অগণতান্ত্রিক সরকারের অধীনে ওই ভোট যাত্রাটা তো আমরা দেখছি, 2টা ঈদও দেখছি। কিন্তু এমন কি দেখছি না, দেখি নাই। আহারে হাহাকার, আহারে কান্না। স্বামী চলে গেছে ট্রেনে, বউ রয়ে গেছে স্টেশনে, উঠতে পারে নাই। টিকিট কাটা, টিকিট দেখাইতেছে, জায়গা নাই, কোথায় উঠবে। আগেই সব বুক করে ফেলাইছে, ওই যে ব্ল্যাকে টিকিট বিক্রি করে ফেলাইছে। বিশাল বড় সিন্ডিকেট, তো কিভাবে আপনি ভাঙবেন? এই সিন্ডিকেটের সাথে নিচের থেকে উপর পর্যন্ত জড়িত। কে না জড়িত ওই তদন্ত কইরা বাইর করার মতো, এইসব তদন্ত কইরা বাইর করার মতো বাংলাদেশে সাংবাদিক আছে না? আছে, 2-4 জন আছে, সত্যি কথাগুলো বলতেছে, তুলে ধরতেছে সবকিছু। কিন্তু বাকিরা চাটাচাটিতে ব্যস্ত। হ্যাঁ, চাটাচাটিতে ব্যস্ত। এবার ঈদে যারা দেশে যাচ্ছে তারা কিন্তু গণতন্ত্রের গোষ্ঠী মারতে মারতে যাচ্ছে, মনে মনে গণতন্ত্রের গোষ্ঠী মারতে মারতে দেশের দিকে যাচ্ছে। আরে বিপদ! একজনকে দেখলাম লঞ্চের ওই হ্যান্ডেল ধইরা ঝুলতেছে ভাই, পানিতে ঝুলতে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর আবার পানিতে পইরা গেছে, আবার ওরে বাঁচাইতে হবে। ওইদিকে দেখলাম ভাই একটা বাস রাস্তার আইল্যান্ডের সাথে বাড়ি খায়া 3-4 পোল্টি। এদিকে তো ট্রেন অ্যাক্সিডেন্ট আপনারা শুনছেন, কত রকম দুর্ঘটনা, কান্নাকাটি, হাহাকার। কেন? এখন তো আর অগণতান্ত্রিক সরকার নাই, একেবারে নির্বাচিত সরকার। গণতন্ত্র বাঁচাইবার জন্য যারা আসছে তাদের একটা পরীক্ষা হয়ে গেল। এই ঈদ কিন্তু একটা পরীক্ষা ছিল বিএনপির জন্য, বর্তমান এই সরকারের জন্য বিরাট বড় পরীক্ষা। এই পরীক্ষায় কিন্তু ওনারা ফেল করলো। বাইরে বাসের দিকে তাকান, শত না হাজার প্রবলেম। ওদিকে ট্রেনের দিকে তাকান, শত প্রবলেম। ওদিকে নদীগুলোর দিকে তাকান, লঞ্চে, স্টিমারে, আহারে প্রবলেম, আহারে হাহাকার। দেখেন ভাই ব্রাদার, ঝড় বৃষ্টি আসবে এটা কে না জানে? আমরা তো ঘরে বসে জানি। আমাদের তো একটা আবহাওয়া অফিস আছে, ওখান থেকে তো সংকেত দেয়। তারপরও কেন এই জাহাজগুলা ছাড়লো, এই লঞ্চ স্টিমারগুলা ছাড়লো? জানেন, যখন ঝড় হইতাছিল ভিতর থেকে চিৎকার করতেছিল আর আজান দিতেছিল, মা বোনদের কান্না কে দেখে? দেখার কেউ নাই, আসলে দেখার কেউ নাই। কিন্তু ছিল তো এই যে কিছুদিন আগে অগণতান্ত্রিক সরকার, ইনুস সরকারের আমলও তো ছিল, এর আগেও ছিল ভাই। 15-16 বছর এরকম ঘটনা দেখা যায় নাই। ঘটনা যে ঘটে নাই তা না, কিন্তু এরকম দেখা যায় নাই। এবার যেটা দেখা গেল, তার মানে কি জানেন? প্রথম পরীক্ষায় ফেল। আর এই ফেলটা করার পিছনে আরেকটা বড় কারণ কি জানেন? ওনাদের যে মিনিস্টার, এই যে যোগাযোগ মিনিস্টার, উনি তো হার মানবে না, উনি হার মানার মানুষ না তো। একবারের জন্য নিজের ভুল স্বীকার যায় নাই এই মিনিস্টার সাহেব, একবারের জন্য নিজের ভুল স্বীকার যায় নাই। উনি উনার কথাই বইলা যাইতেছে, কিন্তু মানুষ যে কান্নাকাটি করতেছে, সারা দুনিয়া দেখতেছে, প্রবাসী ভাই বোনেরা মিডিয়াতে এসব নিয়ে লেখালেখি করতেছে, কিন্তু উনি কিন্তু এগুলা স্বীকার যায় না। উনি কিন্তু এর মধ্যেই নাই, উনার কথা উনি বইলাই যাইতেছে। দেশের জনগণ কি বলতেছে
দুই পয়সা দিয়ে তোয়াক্কা করতেছে না, কারণ ওই যে গণতান্ত্রিক সরকার, গণতন্ত্রকে মুক্তি দিবার জন্য আসছে, গণতন্ত্র বাঁচাইবার জন্য আসছে, আর মানুষ মনে মনে বলতেছে গণতন্ত্রের গোষ্ঠী মারি। কারণ ওর তো ব্যথা লাগে ভাই, যার ব্যথা লাগে সে বুঝে। যে পরিবারের দুজন মানুষ ওই যে লঞ্চে ঘষা খায়া পৃথিবী থেকে বিদায় নিল, ওই পরিবারের হাহাকারটা দেখেন। এরকম শত শত পরিবারের হাহাকার আমি দেখতেছি। তো অথচ এটা ম্যানেজ করা কোনো ব্যাপারই তো ছিল না। সিস্টেমটা তো ডক্টর ইউনূস স্যার কইরাই দিছিল। ওই সিস্টেমটা মাইনা চললে কি হইতো, এত রদ বদল করার কি দরকার ছিল? এক মাসের মধ্যে সবকিছু উল্টায়া পাল্টায়া নিজের লোক বসাইছেন, আর নিজের লোক বৈশা যা করার তাই করছে। এখন যা কিছু করতেছে কিন্তু ওই নিজের লোকরা করতেছে, এখানে বাইরের কেউ নাই। তারপরও ভাই হাজার হতাশার মধ্যে একটা দৃশ্য ভুলার মতো না ভাই, ভুলার মতো না। এক ভাইকে দেখলাম তার বোনকে কাঁধে নিয়া ছিল ট্রেনের উপরে, এর মধ্যে বৃষ্টি চলে আসছে, স্টেশনে যখন থামছে সেই বোনকে কাঁধে নিয়া ভাই বীর পুরুষ ভাই, হিরোর মতো পাইপ বায়া 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 নিচে নামতেছে, আর সবাই আল্লাহ আল্লাহ করতেছে, আল্লাহ আল্লাহ আল্লাহ। কইরা যাওয়ার ভয়ে সবাই আল্লাহ আল্লাহ করতেছিল চারিদিকে, আর ওই বোনটা না তার ভাইকে এইভাবে জড়ায় ধরে রাখছে, আর ভাইটা স্পাইডার ম্যানের মতো নিচে নামতেছে ভাই বায়া বায়া। দেখার মতো দৃশ্য, এই দৃশ্য ভুলবো না কোনোদিন। অনেক কষ্ট করতেছে। আরেকটু আস্তে ভাই বোন। দিন যায় কথা থাকে, হ্যাঁ ভাই দিন যায় কথা থাকে। যেমন দেখেন আমাদের মির্জা ফখরুল সাহেব, ওনার কথা রয়ে গেছে। দিন কিন্তু চলে গেছে, 5ই আগস্ট চলে গেছে, কিন্তু ওনার কথা রয়ে গেছে। আমরা তো অনেকেই জানি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া 6 তারিখটাকে 5 তারিখ আনছে। ওই যে আগস্টের সেই 5 তারিখ, 6 তারিখে ঢাকা অবরোধ করার কথা, লং মার্চ ছিল 6 তারিখে, ওইটা 5 তারিখে নিয়ে আসছে কে? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এই ইতিহাসটাই আমরা জানতাম, কিন্তু না, এটা ভুল ইতিহাস। এখানেও দেখেন 5ই আগস্টের ঘোষক নিয়ে আবার দ্বন্দ্ব লেগে গেল, কারণ মির্জা ফখরুল সাহেব দাবি করছে এই ঘোষণা উনি নিজে দিছে। হ্যাঁ ভাই, 6 তারিখটাকে 5 তারিখ উনি নিয়ে আসছে, ওনার নিজের মুখে দাবি করছে। 4 আগস্টেই আপনার আমি মনে করছিলাম যে আন্দোলন পরিণতির দিকে যাচ্ছে, তখনই আমি মেসেজ পাঠিয়েছিলাম যে যখন আপনার 6 তারিখে ঠিক করেছিল তার গণভবনের দিকে যাত্রা করবে, এটা আমি মেসেজ পাঠিয়েছিলাম যে 6 না 5-এ করতে হবে। মানে এই পরিকল্পনাটা আপনার ছিল? আমি মেসেজ পাঠিয়েছি, তো ওরা জানে, আমি জিজ্ঞেস করলেই পাবেন। আচ্ছা, মানে আমরা জানতাম না এই ব্যাপারটা, বা পাবলিকলি এটা হয়নি। আসছে আপনার পত্রিকা থেকে এসেছে। আচ্ছা আচ্ছা, মানে এই মেসেজটা তাহলে আপনার ছিল? আমাদের ছিল যে আমরা যেটা মনে করলাম যে আমরা যদি একদিন বাদ দেয় তাহলে আপনারা নেমে যাবে, আর ওই সুযোগে গভর্নমেন্ট আরেকটা সুযোগ পাবে। এখন এই ভিডিও দেখার পর আপনি কি বলবেন? হ্যাঁ, আপনি বলতে পারেন এর আগে তো উনি বলছিল যে না 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 আমরা এই আন্দোলনের সাথে নাই, আমাদের ছেলেপেলেরা এই আন্দোলনের সাথে জড়িত না, এই কথা উনি বলছিল। এটা আপনি প্রশ্ন করতে পারেন। এর উত্তর কি জানেন? এর উত্তর হইল ওইটা ছিল 5ই আগস্টের আগে, মানে শেখ হাসিনা বাংলার মাটিতে ছিল, ওই টাইমে তো উনি ওনার ছেলেপেলেকে বিপদে ফেলতে পারে না। যদি আন্দোলন ফেল হইতো, 5ই আগস্টের এই আন্দোলন ফেল হইতো, এরপরে যে ধরপাকড়টা হইতো, ওই ধরপাকড়ের ভয়ে উনি বলছে না না আমাদের ছেলেপেলে নাই। মানে উনি ওনার ছেলেপেলেদেরকে এতটা ভালোবাসে যেন ওনারা কোনো বিপদে না পড়ে, যার জন্য ওইটা বলছিল। এখন যখন দেখছে যে না এই 5ই আগস্টের কারণে 24 ওয়ালের মতো, চীনের ওয়ালের মতো দাঁড়ায় গেছে, জুলাই গণ অভ্যুত্থানে জয় তো হইতেই হবে, কেউ আটকাইতে পারবে না, জয় হবেই। যখন উনি বুঝতে পারতেছে তখন কিন্তু কথা বদলাইতেছে। এখন উনি বলতেছে 6 তারিখটাকে 5 তারিখ আমি আনছিলাম। এমনি আরো অনেকেই বের হয়ে আসবে, দেখবেন এই যে ইশরাক সাহেব সামনে এসে দাবি করবে 32 নম্বর আমি ভেঙেছি, 32 নম্বরে আমি বোল্ডোজার পাঠিয়েছি। এই 5ই আগস্টের স্বীকৃতি চলে আসার পর এরকম ব্যাপার আপনারা দেখতে পাবেন, কারণ সুর চেঞ্জ হচ্ছে, কথা চেঞ্জ হচ্ছে। কিন্তু কথা এমন একটা ব্যাপার ভাই, এটা রাবারের মতো, যত টানবেন ততই লম্বা হইতে থাকবে, কোনোদিনই ছিঁড়বে না। যতই টানেন কথা তো ছিঁড়ে না, আর যে কথা বলতে পারে তার কথা কোনোদিনই তো ছিঁড়বে না। যেমন আমাদের সালাউদ্দিন আহমেদ সাহেব, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, একাই তো 100 ভাই, একাই 100, একাই পুরা বাংলাদেশ গরম করে রাখছে, একাই তো রুইখা দিছে 5ই আগস্টকে, একাই রুইখা দিছে। উনি একাই সংবিধানের ব্যাপারে সবাইকে বুঝাই দিছে। বাংলাদেশের মানুষ এই মুহূর্তে অর্ধেক মানুষ সংবিধান কি এটা বুঝা ফেলাইছে। এটা শিক্ষককে এই সালাউদ্দিন আহমেদ, উনি ছাড়া সংবিধান এতটা ভালো বুঝে আমি মনে করি বিএনপির মধ্যে নাই। বিএনপির যে আইনমন্ত্রী আছে, যার সামনে আইসা কথা বলার কথা এই আইন কানুন নিয়ে, উনি কিন্তু সামনে আসে না। সামনে আসে কে? সালাউদ্দিন সাহেব। এমনকি মাননীয় প্রধানমন্ত্রীকেও যদি সংসদে কোনো প্রশ্ন করা হয়, সেই প্রশ্ন ঘুরা ফিরা উনি উত্তর দেয়। এর মধ্যে দেখছেন আপনারা একটা গেজেট পাস হয়েছে যে তারেক রহমান সাহেব যখন উপস্থিত থাকবে না, কোনো কারণে যদি উনি অনুপস্থিত থাকে, তখন তার দায়িত্ব, ওনার দায়িত্ব কে পালন করবে? ওনার দায়িত্ব এই সালাউদ্দিন সাহেব পালন করবে। সালাউদ্দিন সাহেবই হচ্ছে মেইন লোক। এই মুহূর্তে আপনি বিএনপির ভিতরেও যদি খোঁজ খবর নেন, ওদের মনের মধ্যেও প্রশ্ন যে বিএনপির মধ্যে সবচেয়ে পাওয়ারফুল কে, তারেক রহমান সাহেব না সালাউদ্দিন সাহেব? এরকম প্রশ্ন ওনাদের মধ্যেও আছে, আর বাইরে তো আছে। আর থাকার পিছনে কারণও আছে, উনি বহুদিন যাবত রাজনীতি করেন, রাজনীতির খুঁটিনাটি সবই বুঝেন। এই সংবিধান উনি মুখস্থ কইরা গিলা খায়া ফেলাইছে। এই সংবিধান থেকে উনি বের হবে না, বের হইতে পারে না, কারণ গত সরকারও তো এই সংবিধান থেকে বের হয় নাই। এই সংবিধান থেকে বের হইলেই তো প্রবলেম। মেইন প্রবলেমটা কি জানেন? প্রধানমন্ত্রী
ওই ক্ষমতাটা থাকে না, ক্ষমতাটা না ভাগাভাগি হয়ে যায়। সংস্কারের ভিতরে এমন কিছু সিস্টেম তৈরি করছে যে সিস্টেমের মধ্যে প্রধানমন্ত্রীর সেই ক্ষমতাটা থাকে না। মূল কথা কি জানেন, এবার যা কিছু সংস্কার হয়েছে এই সংস্কারের ভিতর দিয়ে যদি যান, আপনি কখনো একজন স্বৈরা শাসক হইতে পারবেন না। যা ইচ্ছা তাই আপনি করতে পারবেন না, যেমন এখন যা ইচ্ছা তাই করতেছে। দেখেন দেশের 68% মানুষ এই গণভোটের পক্ষে। আমাদের দেশে 299টা আসনে নির্বাচন হয়েছে, 300 আসনে নির্বাচন হওয়ার কথা, এর মধ্যে একটা কম হয়েছে 299টা। এই 299টা থেকে 10-12টা বাদ দেন, বাকি সবগুলো আসনেই গণভোটের জয় হয়েছে। সেটাকে আপনারা কিভাবে অস্বীকার যাবেন? না, অস্বীকার যাইতে পারবেন না। ডক্টর ইউনূসের 18 মাসের খাটাখাটনি সবকিছু বৃথা করে দিবেন? উনি কি চাপাবাজ, গলাবাজ? উনি যে বারবার বলতো আমাদের আর পিছনে যাওয়ার কোনো উপায় নাই, সামনেই যেতে হবে, একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাইছে, আবার রিসেট বাটন চাপটাপ বলছে, অনেক কিছু তো বলছে। কোনো কিছুই কি বাস্তবায়ন হবে না? সবকিছুই আগের মতো থাকবে? না, হইতে পারে না। ডক্টর ইউনূসকে খেপায়া শেখ হাসিনাও শান্তিতে থাকতে পারে নাই। পদ্মা সেতু বানাইতে গিয়া বারবার বাধাগ্রস্ত হয়েছে, বিপদে পড়ছে, যার জন্য ওনার উপরে এতটা খেপা ছিল, পদ্মা সেতু হওয়ার পর চাইছিল ওনাকে ওই পদ্মা সেতু থেকে টুস করে পানিতে ফেলা দিতে। মনে আছে? দেখবেন শেখ হাসিনার সমস্ত রাগ ডক্টর ইউনূসের উপরে। কারণ কি জানেন, ডক্টর ইউনূস স্যারের একটা পাওয়ার তো আছেই সারা বিশ্বে। উনি একটা গণভোট দিল, আর ওই গণভোটের মাধ্যমে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাইলো, সবই বৃথা হয়ে যাবে? না, সবই বৃথা হইতে পারে না। ডক্টর ইউনূস কিন্তু অলরেডি জাতিসংঘের সাথে আলাপ করছে, জাতিসংঘ থেকে কিন্তু বলা হয়েছে যে হ্যাঁ, এই ব্যাপারটা বাংলাদেশ সরকারের মেনে নেওয়া উচিত, জনগণের অধিকারটা মেনে নেওয়া উচিত, এরকম একটা ইঙ্গিত কিন্তু জাতিসংঘে দিছে। এবং উনি এটাও বলছে, সংবিধানেও কিন্তু এটা আছে লেখা, এবং উনি এটারও ইঙ্গিত দিছে সংবিধানে সবকিছু পাওয়ার দেওয়া আছে জনগণকে, সেই জনগণের ভোটটার অধিকার তো দিতেই হবে। ডক্টর ইউনূস স্যার এভাবে ছেড়ে দিবে না। উনি হারার মানুষ না তো ভাই, উনি হারার মানুষ না। উনাকে জানে শেখ হাসিনা, উনাকে জানে নরেন্দ্র মোদী, হ্যাঁ, খুব ভালো করে জানে নরেন্দ্র মোদী আর শেখ হাসিনা। আমার বিশ্বাস বর্তমান সরকারও জানে, হ্যাঁ, উনার সম্বন্ধে বর্তমান সরকারও খোঁজ খবর রাখে। ভাই ব্রাদার, ভিডিওটা শেষ করার আগে শুধু বলবো, এই গণভোটের অধিকার যদি আমরা না পাই, এই সংস্কার যদি আমরা না পাই, ডক্টর ইউনূস স্যারের কেরিয়ার শেষ, তো একদম শেষ হয়ে যাবে। আর শেষ হয়ে যাবে কারা জানেন? জামাত ইসলাম, 11 দল, এনসিপি, সবাই কিন্তু শেষ হয়ে যাবে যদি এই গণভোটের অধিকার ফিরে আনতে না পারে। বন্ধুরা, অনেকেই ভাবেন যে আরে উনি তো মন্ত্রী হয়ে গেছে, বিরাট ব্যাপার, হ্যাঁ, কত সুখ, বড় বাড়িতে থাকবে, কত টাকা ইনকাম করবে, মন্ত্রী, কত সম্মান। আসলে কি তাই? দেখেন, আপনি যদি একটা বিসিএস ক্যাডার হন আর আপনি যদি সরকারি চাকরি পান, আপনি চাকরি কেউ খাইতে পারবেন না। কিন্তু মন্ত্রী সকালে আছে, বিকালে নাই, বিকালে চাকরি খাওয়া পালাইব। বাংলাদেশের মন্ত্রীদের চাকরি খাওয়ার মতো এরকম ইজি কাজ আর কোনোটাই নেই। এবং খায় কারা জানেন? খায় আমরা, বলে জনগণ খায়। মন্ত্রীরা যখন মন্ত্রিত্ব পায়, তারা বিশ্বাস করে কেউ রাত্রেবেলা ঠিক মতো ঘুমায় না, সারা টেনশনে থাকে যে সকালবেলা উঠে শুনলে কি যে প্রধানমন্ত্রী বলতেছে ভাই আপনি মন্ত্রিত্ব ছেড়ে দেন, আপনি অন্য কাজ করেন। প্রত্যেকটা সময় টেনশন, প্রত্যেকটা সময় টেনশন। তাহলে এই টেনশন করে এই টাকা কামায় কি লাভ ভাই? এর চেয়ে আপনি সরকারি চাকরি করেন, এর চেয়ে আপনি ব্যবসা করেন, 2 পয়সা কম কামান, ভালো থাকবেন। যাক গিয়া, তারপরে মানুষ হইতে চায়, তারপরে মন্ত্রী হইতে চায়, জনগণের ভালোবাসা চায়। কয়জন সাকসেসফুল হতে পারে, কয়জন সাকসেসফুল হতে পারে না। আর এই মন্ত্রিত্বটা কচি পাতার পানির মতো, মানে পানির যেমন লড়লে পানি পড়ে যায়, একই অবস্থা। যেমনটি ধরেন, যখন বন্যা হয় দেশে, বন্যা বা কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়, তখন সেই যে প্রাকৃতিক দুর্যোগ মন্ত্রী মহোদয় থাকেন বা বন্যার যে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী থাকেন, ওনার রাত্রিবেলা ঘুম নাই। উনি যাই করুক, উনি যত ভালো কাজই করুক, তার নয় বদনাম হবে। অমুকখানে ত্রাণ ঠিক মতো দেওয়া হয় নাই, অমুকখানে ত্রাণ চুরি হয়েছে, অমুকখানে মন্ত্রী মহোদয় গেল না গেল। ওই সময়টা তার মাথায় অন্য কিছু থাকে না, মানে তার খালি টেনশন থাকে আমি কি ঠিক মতো কাজটা করতেছি নাকি আমার চাকরিটাকে সকালে চলে যাবো। আবার যখন এই যে রোজা আসে, তখন জিনিসপত্রের দাম নিয়ে বাণিজ্য মন্ত্রী মহোদয়ের অবস্থা খারাপ, উনি পাগল হয়ে যায়। কিভাবে মানে জিনিসপত্রের দাম কন্ট্রোলে রাখবে চেষ্টা করে, পারে না, বা পারলেও হয় না। মানুষ তাদেরকে করতে দেয় না। এই যে মিডিয়া আছে না, যে বিভিন্ন রকম সংবাদ মাধ্যম আছে, তারপরে বলে করেন আজকাল তো ভার্চুয়াল মিডিয়া আছে, এরা এমন এমন নিউজ ছাড়ে, মন্ত্রী বলতে বলে এই বলে চাকরিটা ছেড়ে গেল। আমার একে সকালবেলা উঠে প্রধানমন্ত্রী বলবে ভাই আপনি পারেন না, আপনি ইস্তফা দেন। এরকম প্রত্যেকটা মন্ত্রিত্বই তার যখন সময় আসে, তখন তার মনে হয় জীবনটা এই জায়গায় আটকে গেছে, যে এইটা থেকে আল্লাহ পার করে দাও, এবার পার হয়ে গেলে এবার ইচ্ছা গেলাম কিছুদিন থাকতে পারো মন্ত্রিত্ব। এখন কি অবস্থা? ঈদ এখন যোগাযোগ মন্ত্রী, মানে যিনি সারা দেশের সাথে যোগাযোগ রাখতেছেন, যিনি সমস্ত রাস্তাঘাট, সড়ক পরিবহন, রেল পরিবহন, নৌ পরিবহন কন্ট্রোল করতেছেন, তার এখন মাথা খারাপ। আছেন আমাদের রবিউল ইসলাম সাহেব, ভদ্রলোক মন্ত্রিত্ব পাওয়ার পরে অনেকে অনেক ধরনের কথা বলছেন। অনেকে কেন দিল, 3টা মন্ত্রিত্ব দিল, উনি অযোগ্য। এই যে লাগা গেল কিন্তু কতদিন থেকেই, আসলে কোনো অযোগ্য আমার তো বলেন, আসলে উনি অযোগ্য নন। অযোগ্য যদি ওনাকে তারেক রহমান সাহেব দিত না। আপনি কি মনে করেন যিনি তাকে অযোগ্য বলেন, আপনার যে কম বুঝে তারেক রহমান সাহেব কে যোগ্য কে যোগ্য না? হ্যাঁ, উনি একটা কথা বলে ফেলেছিল যে ওই চাঁদাবাজি থেকে সমঝোতা বলছিল, এটা নিয়ে অনেক ট্রল হয়েছে, উনি ম্যানেজ করতে চাইছে। যাক গিয়া, ওইটা হয়তো তারেক রহমান সাহেবের কালেও যায় নাই, তার মন্ত্রিত্বও যায়নি। কিন্তু এইবার আপনারা যেভাবে লাগছেন, এই পুরো মিডিয়া, বিশেষ করে এই যে ভার্চুয়াল মিডিয়া, আপনারা বেচারা চাকরিটা খাইয়েই ছাড়বেন। এত ট্রল, এত রিলস, এত টিকটক, এত মিমস বানাচ্ছেন যে তারেক রহমানের কাছে যদি এই অর্ধেকটাও যায়,
তাহলে দেখবেন মার্শাল্লাহ ঈদের পরে গেছে ওনার চাকরিটা। এই চাকরিটার জন্য আপনারা দেয়, মানে আমরা দেয় যারা এই ভার্চুয়াল মিডিয়াতে আলাপ করি। কারণ উনি কিন্তু বারবারই বলছে আপনারা নর্মাল টেলিভিশন মিডিয়ার সাথে কথা বলে দেখেন আমাদের কোনো অন্যায় আছে কিনা, থাকবে না তো মিডিয়া তো আপনাকে দখলে, কিন্তু এইগুলো তো আপনাদের দখলে না। এটা বলতেছে অনেকেই, আমি কিন্তু বলতেছি না, আমি বলতেছি না যে উনি খুব খারাপ মানুষ, উনি যে কত ভালো মানুষ, উনার যে কত প্রশংসা মানুষ কতভাবে করতেছে, এবং উনি যে কাজটা এবার করছেন সেটা তো বিশ্ব রেকর্ড, বাংলাদেশে তো বটেই, পুরো পৃথিবীতে রেকর্ড যে 250 টাকার ভাড়া 50 টাকা কম নিচ্ছে ড্রাইভাররা। এটা রেকর্ড না আপনারা বলেন? 100% এটা একটা রেকর্ড। এইরকম রেকর্ড পৃথিবীর কোথাও নাই যে ন্যায্য ভাড়ার থেকে 50 টাকা বা 20 টাকা কম নেয়। এবং শুধু তাই না, যাত্রীদেরকে ওই সমস্ত ড্রাইভার বা পরিবহনের মালিকরা খুশি করবার জন্য আরো অনেক কিছু করছে। ছোট্ট একটা বিনোদন ভিডিও দেখেন। এই বাসটায় ড্রাইভারে ভাড়াটা তো রাহি নেই, উল্টাই যে ব্যাগ করে শপিং করতে চিনতে পারেন। এদিকে আবার বাইরে যখন নামাজ হচ্ছে তখন আবার কন্ট্রাক্টরে 2 গালে আর কপালে 3টে চুম্মা হতেছে। এখন আবার রাত বাজে একটা সেই না করে পাঠা দেবে না। এদিকে আবার বলতেছি ড্রাইভার নাকি একটা ভাইরাস সুন্দরী, এগুলো নাকি আমার বিয়ে দেবে আবার। মানে বুঝতেছি এত প্রেম, এটা শুধুমাত্র আমাদের সড়ক মন্ত্রী আছে না হেরাবদন, সে তো সড়ক মন্ত্রী না, সে তো প্রেমের মন্ত্রী। এই যে দেখেন মানুষ কত প্রশংসা করতেছে, অথচ আপনারা কিছু মানুষজন বলতেছেন সড়ক মন্ত্রী মিথ্যা কথা বলছে, সড়ক মন্ত্রী যে বলতেছে ভাড়া নেয় নাই কম নিছে, এটা মিথ্যা না, এটা সত্য। পাবলিক বলতেছে ভাড়া কম নিছে, এবং ড্রাইভার আর অ্যাসিস্ট্যান্টের মিলে 2 গালে মিলে সুম্বাও দিছে, আবার বলে ড্রাইভার তার বাইরে সাথে দিয়ে হতে পারছে। মানে কত ভালো কাজ সে করতেছে, অথচ আপনারা আইসা তার সম্পর্কে বিভিন্ন রকম কুচ্ছারণ হইতেছেন। এক বলে তো বলে ফেলো মন্ত্রীর জন্য উনি পয়সা আসছিল 3 ঘন্টা 4 ঘন্টা। এবার এই ভিডিওটা দেখেন, উনি কি মিথ্যা কথা বলতেছে? না, উনি আসলে মন্ত্রী হিসেবে চাকরি রাখিতেছে। মানে এখানে প্যাসেঞ্জাররা কে ভাড়া বোড়া নিয়ে গাড়ির মধ্যে বসায় রাখছে। হ্যাঁ, তো গাড়ির মধ্যে বসায় রাখছে, গাড়ি ছাড়েন না কেন, বলে মন্ত্রী মহোদয় আসবে এবং উনি ভিডিও করবে, প্যাসেঞ্জারের সাথে কথা বলবে, তারপর গাড়ি ছাড়বে। এখন পাবলিক তো 2-2.5 ঘন্টা ধরে বলেছে, টায়ার্ড হয়ে গেছে গা। এবং পরে দেখেন এই সাংবাদিকরা বা এই টিকটকাররা বা যারা এই সমস্ত ভিডিও বানায় তারা কত রকম একটা নাটক বানাইছে। ওই গাড়িতে নাকি সমস্ত প্যাসেঞ্জার মন্ত্রী ছিল, তাদের কাছে জিজ্ঞাসা করছে ভাড়া কম নিছে না বেশি নিছে, সবাই নাকি বলছে ভাড়া 50 টাকা এগুলো কম নিছে। সত্যি তো এই যে প্যাসেঞ্জাররা বললো ভাড়া 50 টাকা কম নিছে, তারা কি মিথ্যা কথা হইতেছে? হ্যাঁ, মন্ত্রী বোধহয় আসছে, উনি তো ইন্সপেকশন আসবেনি। সারা জীবনে আমরা দেখছি উবাইদুল কাদের সাহেবেরও দেখতাম উনি যাইয়া ওই জিজ্ঞেস করতে পারছিলেন ভাই ভাড়া পুরো ঠিক আছে কিনা, উনিও জিজ্ঞেস করতেছে। কিন্তু তারপরেও উনি এই যে বাসে ঘুরতেছেন, বাসে যে খবর নিতেছেন, তারপরেও আপনারা তারা বলতেছেন সে অযোগ্য। বিভিন্ন পত্রপত্রিকায় লিখতেছে, যদিও মেইন স্ট্রিমের কেউ বলে না, কিন্তু বলতেছে এই যে কিছু লোকজন যারা এই বিভিন্ন ধরনের কন্টেন্ট বানান, তারা কেন ওনার চাকরিটা খাইতে চান ভাই? উনি তো শুধু একটা মন্ত্রী তো না, উনি তো রেল মন্ত্রী আছে, রেলেও উনি ভালো ভালো কাজ করতেছে, রেলেও কোনো ভালো বেশি নাই। রেলের একটা টিকটক দেখেন। $520 থেকে 990, অথচ আপনারা বলতেছেন ট্রেনের ভাড়া বাড়ছে কোথায়? 520-টা 990, আমরা তো এর আগে 520-টা 1500 টাকাও কিনছি, সেই হিসেবে কম না। তারপরেও আপনারা চাচ্ছেন এই মন্ত্রী মহোদয়ের পদত্যাগ করানোর জন্য। সাধারণ পাবলিকও দেখে বলে, টিকটকে এসে বলে যে এই মন্ত্রী মহোদয় অযোগ্য, তাকে বরখাস্ত করা হোক। দেখেন কেমন করে বলে, এই পাবলিকদের কোনো মায়া দয়া নাই। এই ভদ্রলোক মন্ত্রিত্বকে তো ইজিভাবে পাইছে, উনি এমপি ইলেকশন করে পাশ করে আসছে, মানুষ তাকে ভোট দিছে, তারেক রহমান সাহেব তাকে ট্রাস্ট করছে, তারপরে উনি মন্ত্রী হয়েছেন। তার মন্ত্রিত্ব না আপনারা এমনি খায়া ফেলাইতে চান? অযোগ্য মন্ত্রী একজন, আমি মনে করি। মনে করছি বাপের সম্পদ মন্ত্রণালয় দিলে সব আমি চালাতে পারবো। আমি চাই যে তার অতি অবিলম্বে তাকে পদত্যাগ করা উচিত। এক জায়গা থেকে আমার জায়গায় আধা কিলোমিটার হাঁটে যাওয়া, আবার আরেক ট্রেনে ওঠা, প্রায় এখানে 14 ঘন্টা চলে গেলে আমার খবর নাই কোনো। কষ্টটা মানে এটা একটা অমানসিক কষ্ট একটা, যেটা জীবনে আমার কখনো এটা হয়নি। এর আগেও তো ট্রেন আবার লাইনচ্যুত হয়েছে, 4-5 ঘন্টার ভিতর ক্লিয়ার হয়েছে, রিলিফ ট্রেন ওখানে রাখছে, এখন পর্যন্ত কথা পানি। একজন শুধু মন্ত্রী, সে একজন অযোগ্য মন্ত্রী একজন, আমি মনে করি। মনে করছি বাপের সম্পদ মন্ত্রণালয় দিলে সব আমি চালাতে পারবো, এটা বাপের সম্পদ মনে করছে। এই যে পাবলিকের রিয়েকশন, এগুলো দিয়া ভদ্রলোকের চাকরিটা বোধহয় আর থাকবে না, কারণ এগুলো প্রধানমন্ত্রীর কানে যাবে, প্রধানমন্ত্রী দেখবেন এবং মানুষের রিয়েকশন দেখবেন। কিন্তু প্রধানমন্ত্রী কিন্তু মানুষের কথায় তার চাকরি খাবে না। কিন্তু আরেকটা বড় কারণ হয়ে গেছে, এই যে বাস চালক সমিতি আছে, যে হেতারাও বলছে যে এইবারের মতো এরকম অনাচার অনাসৃষ্টি ভাড়া বৃদ্ধি গত 20 বছরও হয় নাই। মন্ত্রী মহোদয়কে বলবো, আপনার লোক যখন বলে তখন তো পাবলিকের দোষ দিয়ে লাভ নাই। এই যে পরিবহন সমিতি আছে, আপনার কন্ট্রোলে, ওরা তো আপনার কোন গান গাবে? সাধারণ পাবলিক নাই বা কেন? সাধারণ পাবলিক আপনাকে দেখতে পারে, সবাই জেলাস বস, সবাই জেলাস। কেউ তো মন্ত্রী হতে পারেন, আপনি হয়ে গেছেন, এতগুলো মন্ত্রিত্ব পেয়ে গেছেন। কিন্তু আপনার লোক যখন বলবে, তখন এটা যখন রাষ্ট্র হবে, তখন কিন্তু মানুষ বিশ্বাস করবে যে এরাই ঠিক বলছে, আপনি ঠিক বলছেন না। আপনার লোক কি বলে দেখেন। এবং সড়ক দুর্ঘটনা, ভোগান্তি এবং দুর্ঘটনা, এই দুটোকে আমরা পর্যবেক্ষণ করবার চেষ্টা করি। আমাদের যে সমস্ত তথ্যপাত্র বা রেকর্ড রয়েছে, এটা যদি পর্যালোচনা করি, দেখা যায় এইবারের ঈদের যে ভাড়া বৃদ্ধির হারটা অস্বাভাবিকভাবে যে বৃদ্ধির হার,
এটা আমরা দেখতে পাচ্ছি গত 20 বছরের মধ্যে সর্বোচ্চ। আমরা প্রতি বছরই কেন্দ্রিক এখন ঘটনা হলো স্যার, উনি যে বলতেছেন উনি হইলো এই যে পরিবহন সমিতির একজন নেতা। উনি যখন বলে তখন তো আর আপনি পাবলিককে দোষ দিতে পারেন না। উনি বলতেছে 20 বছরের মধ্যে সর্বোচ্চ। তা আপনি যে স্যার এই সমস্ত কথা বলতেছেন যে ভাড়া কম নিতেছে, তারপরে চুম্মা দিতেছে, তো এগুলো বললে তো লাভ নাই। আসলে মানুষ দেখে ফেলাইছে, কারণ আসমানে চাঁদ উঠলে সবাই দেখে। বাংলাদেশে এবার যে পরিস্থিতিটা গেল, শুধুমাত্র এই রেল সড়ক না, আপনি জানেন স্যার একটা প্রাণ পরশুদিন সদরঘাটেও চলে গেছে। আর সবগুলো মন্ত্রিত্ব আপনি নিয়ে নিয়েছেন। আমি আপনাকে বলবো আপনি একটার মধ্যে থাকেন, এগুলো ভালো মতো চালেন। আর নাহলে যে মানুষ যেভাবে লাগছে আপনার 3টা মন্ত্রিত্ব কিছুই থাকবে না, এরা আপনার কেউ মন্ত্রী থাকতে দেবে না। সারা বাংলাদেশের মানুষ আপনার দিকে খেয়ে গেছে। আর তারেক রহমান সাহেব কি করবেন এটা দেখা যাক। তবে আমরা চাই আপনি মন্ত্রী থাকেন, কিন্তু এত বড় দায়িত্ব নিয়েন না, আর এত মিশা কথা করেন না স্যার। যেখানে মানুষ বলতেছে ভাড়া বাড়ছে, আপনি বলতেছেন ভাড়া কম দিচ্ছে। ওয়াই? আপনি একজন এডুকেটেড পার্সন, আপনাকে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি, আপনার টক শো প্রচুর দেখতাম। আমি ভাবতাম, আমি বুঝতাম, আমি জানতে চেষ্টা করতাম যে আপনি অত্যন্ত শিক্ষিত, মার্জিত এবং ভদ্র একজন মানুষ। কিন্তু আজকাল আপনার কথাবার্তা এমন পর্যায়ে চলে যাচ্ছে যে আপনি হাসির পাত্র হয়ে যাচ্ছেন। আমরা শুরু করি আজকে ছোট্ট করেই বলবো সড়ক ও পরিবহন মন্ত্রীর কিছু কথা দিয়ে। ভদ্রলোক এর আগে একটা কথা বলেছিলেন, আপনারা সবাই জানেন। তিনি বলেছিলেন সমঝোতার ভিত্তিতে যেটি নেওয়া হয় সেটিকে তিনি চাঁদা বলতে নারাজ। অর্থাৎ সড়কে এখন সব কিছুই সমঝোতার ভিত্তিতে হচ্ছে। এমনকি তিনি এই ঈদে ঘরমুখো মানুষের যে আহাজারি এবং এখানে তাদের যে ভোগান্তি, এই ভোগান্তির উপরে তিনি আবার ওরকম আরেকটি বিতর্ক উস্কে দিয়েছেন। ওই সময় যেমন তিনি বলেছেন যে সব কিছু সমঝোতার ভিত্তিতে, তিনি এই ঈদে ঘরমুখো মানুষের সাথে আরেকটা উপহাস তিনি করলেন যে এই ঈদে কোথাও অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না। এবং তিনি এই কথাটি অত্যন্ত জোরের সাথেই বললেন। তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার কথার যে ধরন, এটি শুনে আমাদের কাছে এইটা নিশ্চিত হয়ে গেছি যে তিনি যে কোনোভাবে সড়ক এবং পরিবহন সেক্টরের যারা আছেন অনেকটা তাদের পক্ষ নিয়ে তিনি কথা বলছেন। এ ব্যাপারে আপনারা যমুনা টিভির একটা টক শো নিশ্চয় দেখেছেন। যদি কেউ না দেখে থাকেন তাহলে আমি মন্তব্যের ঘরে ওই ভিডিওটা লিঙ্ক দিয়ে দিব, আপনারা একটু দেখে নেবেন। সেখানে যমুনা টিভির ওই সাংবাদিক মন্ত্রী মহোদয়কে প্রশ্ন করছেন যে এই যে সড়কে আপনি কি কোনোভাবে এদের পক্ষ নিয়ে কথা বলছেন জনগণের বিপক্ষে, যে তিনি সেখানে পরিষ্কার করে বলছেন যে কেন আপনি আমার একটা প্রশ্নের উত্তর দেন, আপনার কি মনে হয় না এই সড়কে যে 70 লক্ষ মানুষ এখানে কর্মে নিয়োজিত, এরা কি জনগণ নয়? তার মানে ঘুরে ফিরে ওই কথা। অর্থাৎ আমরা আগের নৌমন্ত্রী শাহজাহান খানকে দেখেছি তিনি কিভাবে এই সড়ক এবং নৌ এই ধরনের যারা কর্মচারী আছে, কর্মকর্তা আছে, তাদেরকে কিভাবে তিনি বাগে এনেছিলেন। মন্ত্রী মহোদয় তার এই কথার মাধ্যমে কিন্তু ওই লোকগুলোকে তার নিজের বাগে আনার একটা প্রচেষ্টা তিনি করছেন বলে আমাদের কাছে মনে হচ্ছে। অবশ্যই এদেশের প্রত্যেকটা মানুষই সরকারের বাইরে যারা, তারাই জনগণ। তিনি অবশ্যই শ্রমিকদের কথা বলবেন। তবে এখানে এই যে সড়কে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে, 700-800 টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে, অথচ তিনি খুব জোরের সাথে বলছেন 1টি টাকাও বেশি নেওয়া হচ্ছে না। যে শত শত কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা ঈদ উপলক্ষে অতিরিক্ত নেওয়া হলো, এটা কিন্তু এই শ্রমিকরা যারা শ্রমিক শ্রেণী একেবারে, এরা কিন্তু খুব কমই পায়। এদের যে জীবনযাত্রা, এটা কিন্তু বিন্দু মাত্র কোনো পরিবর্তন হয় না। হয়তো বড়জোর কারো হাতে 200-500 ধরিয়ে দেওয়া হয়, বাকি টাকা কিন্তু যারা ওই শ্রমিক পরিবহনের যারা নেতা আছে বা রাজনৈতিক নেতৃবর্গ আছে তাদের পকেটেই কিন্তু চলে যায়। এছাড়া আমার শ্রমিক ভাইরা ঠিকই কিন্তু ওই সিরা জামা গায়ে দিয়েই তাদেরকে ঈদ করতে হয়। তো যদিও এখানে মন্ত্রী মহোদয় তিনি বোঝানোর চেষ্টা করছেন যে তিনি ওই শ্রমিকদের পক্ষে না, আসলে শ্রমিকদের পক্ষে নয়। কারণ এই শ্রমিকরাও অনেকে আমরা বলতে শুনেছি যে এই অতিরিক্ত ভাড়া, এই যে পকেট কাটা, এটা ঠিক নয়। এবং তাকে প্রশ্ন করা হলো যে মাননীয় মন্ত্রী, শ্রমিকদের একটা সংগঠন তারা কিন্তু বিবৃতি দিয়েছে যে 20 বছরের ভিতরে এবারই প্রথম সর্বোচ্চ ভাড়া নেওয়া হয়েছে, কিন্তু মন্ত্রী মহোদয় এটা শুনতেই নারাজ, এটা তিনি মানতেই নারাজ। আসলে বিষয়টা হয়েছে কি, তার খুব আন্তরিকতা আছে, তিনি অনেক জায়গায় দৌড়ঝাঁপ করেছেন, বিভিন্ন জায়গায় তিনি প্রচেষ্টা চালিয়েছেন, ইফোর্ট দিয়েছেন যাতে সহনীয় পর্যায়ে বা ভাড়া না বাড়ে। এক্ষেত্রে তার আন্তরিকতার ঘাটতি আছে বলে আমাদের কাছে মনে হয়নি। কিন্তু বিপত্তিটা বেঁধেছে। সমস্যা হচ্ছে শেখ হাসিনাকে যেমন তার কিছু চাটুকারেরা তাকে ভুল বোঝাতো, রং ইনফরমেশন দিত, মিস ইনফরমেশন দিত, মন্ত্রী মহোদয়ের কাছে এই মিস ইনফরমেশন গেছে, যার কারণে তিনি অত্যন্ত জোরের সাথে বারবার বলছেন 1টি টাকা ভাড়া বেশি নেওয়া হয়নি, বরং কোনো কোনো জায়গায় 20-30 টাকা কম নেওয়া হয়েছে নির্ধারিত ভাড়ার থেকে। মন্ত্রী মহোদয়, আপনার হয়তো এই বিষয়টি জানা নাই। আপনাকে যারা ইনফরমেশন দিয়েছে তারা আপনাকে রং ইনফরমেশন দিয়েছে, মিস ইনফরমেশন দিয়েছে। আপনি দয়া করে আপনার এই অবস্থান থেকে সরে আসুন, কারণ আমরা যারা ঘরমুখো মানুষ তারা কিন্তু এর সাক্ষী। সাংবাদিকরা যাত্রীদের যে সাক্ষাৎকার নিয়েছে সেখানে কিন্তু এই চিত্রটাই ফুটে উঠেছে। প্রতিটা জায়গায় 700 থেকে 800 টাকা পর্যন্ত ভাড়া বেশি নেওয়া হয়েছে, কোনো জায়গায় 200-300 টাকা ভাড়া বেশি নেওয়া হয়েছে। এখন এই যে আপনি বারবার এই কথাটি বলছেন যে খুশি হয়ে কেউ কেউ বেশি দেওয়ার চেষ্টা করছে, এখন আপনার এই কথা শুনে অনেকেই ট্রল করছে, আপনি প্রচণ্ড ট্রলের শিকার হবেন, এটা খুবই স্বাভাবিক। আপনি আরও একটি কথা বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের থেকে বর্তমানের ঈদযাত্রা আরও বেশি আনন্দমুখর হয়েছে এবং নির্বিঘ্ন হয়েছে। এই কথাটিও কিন্তু সঠিক নয়, কারণ গতবার যখন রেল উপদেষ্টা ছিলেন ফাজুল কবির, তিনি কিন্তু রেলের খুব চমৎকার একটি বন্দোবস্ত করতে পেরেছিলেন, রেলে কিন্তু এই ধরনের সমস্যা হয়নি, কিন্তু এবারে সেগুলো হয়েছে। সুতরাং অন্যের কথা শুনে নিজের প্রচারণা করার জন্য বা নিজের
আমিত্ব জাহির করার জন্য, ফলাও করার জন্য এইভাবে জোর দিয়ে কথা বলে জনগণ এটা খুব ভালোভাবে নেয় না। প্রত্যেকটা জায়গায় ভাড়া বেশি নেওয়া হয়েছে, প্রচুর পরিমাণ ভাড়া বেশি নেওয়া হয়েছে, এই সমস্ত অভিযোগ আমরা পাচ্ছি এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষই পেয়েছে, শুধু আপনার কাছেই ভিন্ন চিত্র। যার ফলে আপনাকে ট্রল করা হচ্ছে এইভাবে। কেউ কেউ বলছে যে মাননীয় মন্ত্রী আপনি একদম সঠিক বলেছেন, কোনো জায়গায় ভাড়া বেশি নেওয়া হচ্ছে না, বরং আমরাই যারা ড্রাইভার আছে, যারা বাসের কাউন্টার ম্যান আছে, তাদের হাতে পায়ে ধরে জোর জুলুম করে আমরা তাদেরকে জোর করে টাকা দিচ্ছি। তারা তো ভাড়া নেবেই না, কেউ ভাড়া নিতে চাচ্ছে না। আমরা জোর করে তাদের পকেটে যে ভাড়া নিবা না কেন, এই নাও 500 টাকা বেশি নাও, এই নাও 1000 টাকা বেশি নাও, 700 টাকা বেশি নাও, একেবারে ফ্রিতে তারা সার্ভিস দিতে চাচ্ছিল যে মাননীয় মন্ত্রী বলেছে আমরা এবারে ফ্রিতে সার্ভিস দিব, এই ভাড়া তারা নেবে না। দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনেছেন। তা প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণ শোনার পরে আপনারা কি জানলেন, বুঝলেন? আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করুন। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।